গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি উপন্যাস অন্য বসন্ত। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বাইরে এক মায়াবী বিকেল, সূর্য প্রায় ডুব ডুব, তার শেষ আভা মেখে সামনের ময়দান এখন স্বপ্নের দেশ। পশ্চিমে মেঘের কুচি রঙের খেলা দেখাচ্ছে, মাঝ আকাশে এক সরু লম্বা সাদা রেখা। একটু আগে কোনো জেট প্লেন উড়ে গেছে বোধহয়। ছুটি ভাঙা মানুষ, ব্যস্ত যানবাহন, দূরের গাছগাছালি, প্রতিফলিত রশ্মিতে উজ্জ্বল স্কাই স্ক্র্যাপারের শাড়ি, ক্যানভাসে আঁকা ছবির মতো লাগে যেন। হাওয়া বইছে মৃদু মন্দ, শুকনো হাওয়া। এমন দিনে বুঝি ইচ্ছে করলেও মন খারাপ করে থাকা কঠিন। ফুটপাথে দাঁড়িয়ে শুভেন্দু একটা সিগারেট ধরালো। প্যাকেটটা দেখে নিল একবার, আর 5টা আছে। দিনে মোটামুটি 1 প্যাকেট তার বরাদ্দ। আজ রিহার্সাল নেই, মোটামুটি কুলিয়ে যাবে। এখন কি যাবে একবার গ্রুপে? বাড়ি ফিরে গেলেও হয়। দাঁড়িয়েও ফোন নাটকটার অনুবাদের কাজ কিছু দূর এগিয়ে থেমে আছে। আবার উদ্যোগ নিয়ে বসা দরকার। আজ থেকেই না হয়। কাজই শ্রেষ্ঠ ওষুধ, মনের চাপ কম থাকে। না, আজ হবে না। তিনি আজ সন্ধেবেলা বাড়ি থাকবে না। নন্দিতা যদি ফিরে দেখে শুভেন্দু নাটক নিয়ে বসেছে, অমনি চটাস চটাস মন্তব্য শুরু হয়ে যাবে। শুভেন্দুও মেজাজ ঠিক রাখতে পারবে না আজ। আজই কি নন্দিতাকে জানাবে ভলান্টারি রিটায়ারমেন্টের কথাটা? ভাবতে ভাবতে শুভেন্দু ময়দান মেট্রো স্টেশনে। এলোমেলো পায়চারি করছে প্ল্যাটফর্মে। ভিড় আছে বেশ, বেশিরভাগই অফিস যাত্রী। কলেজ পড়ুয়া তরুণ তরুণীও আছে কিছু। এরা কোথেকে আসে অফিস পাড়ায় এই সময়ে? ময়দানে ঘোরাঘুরি করে বুঝি। নীল সালোয়ার কামিজ পরা একটি মেয়ের সঙ্গে তিন্নির মুখের খুব মিল। স্থির চোখে মেয়েটাকে দেখছিল শুভেন্দু। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল। তার বয়সী পুরুষের দৃষ্টি তরুণীরা উপভোগ করে না। তাকে কি প্রৌঢ় বলা যায়? প্রৌঢ় শব্দটা মুখে বেশ কয়েকবার বিড়বিড় করল শুভেন্দু। শব্দটাতেও কেমন যেন নুজো ভাব আছে। কিন্তু সে তো কুঁজো নয়। মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো শুভেন্দু। দুহাত ছড়ালো দুপাশে, ফোলাচ্ছে ফুসফুস। চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করল চামড়া। হাতে হাত বোলালো। মসৃণ, এখনো মসৃণ। চাইলে এক্ষুনি সে দৌড়ে প্ল্যাটফর্ম A4 করে দিতে পারে, একটুও হাঁপাবে না। তাহলে আবার শূন্যতাটা দখল নিচ্ছে বুকের। ট্রেন ঢুকে গেছে। ভার মুখে কামড়ায় উঠল শুভেন্দু। মিনিট 20 মধ্যেই শ্যামবাজার। অন্যদিন 2টো করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ওঠে। আজ এসকালেটরে উঠল। সচেতনভাবে, সিঁড়ি নয়। আজ থেকে তার জন্য ওই অনায়াস চলমান সোপানেরই নিদান দেওয়া হয়েছে। শুভেন্দুদের গ্রুপ থিয়েটারের ঘরটা শিকদার বাগানে। স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তা দিয়ে যাওয়া যায়। তবু গলি ঘুজি ধরল শুভেন্দু। এই অঞ্চলে তার দীর্ঘকালের বাস ছিল। সবে বছর 7 হলো গেছে রানীকুঠি। এখনও পুরনো পাড়ার মায়া পুরোপুরি কাটাতে পারেনি। পথে ঘাটে প্রায় 2-4 জন পরিচিতের সঙ্গে দেখা হয়ে যায়। 2-10টা কথা হয়। ফুরফুরে লাগে মেজাজটা। আজ দিন খারাপ, কাউকেই চোখে পড়ল না। নিজেদের আগের বাড়ির গলির মুখ পেরিয়ে মোড় ঘুরতেই চোখে পড়ল দত্তবাটির রোয়াকে 3 বৃদ্ধ বসে পাশাপাশি। সামনের রাস্তার কলে কাজের মেয়েরা উচ্চ স্বরে ঝগড়া করছে। মুখের ভাষার কোনো লাগাম নেই।
তিন বৃদ্ধ জুলজুল চোখে উপভোগ করছেন কলহ। এমন দৃশ্য জীবনে বহুবার হয়তো দেখেছে শুভেন্দু, কিন্তু আজ হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। কি অদ্ভুত দৃষ্টি তিন বৃদ্ধের চোখে, যেন ওইটুকু দেখার জন্যই বেঁচে থাকা। শুভেন্দু কি আজ থেকে ওদের দলে? মাস পয়লায় ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াবে, সঞ্চিত টাকার সুদের চেক জমা দেবে, সেভিংসের পাসবই খুলে তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকবে কাউন্টারে। উফ, কি অসহ্য বিবমিশা যে ভাবনাটায়। সমিধের ঘরে জনাতিনেক এসেছে আজ। সুজিত, নির্মল আর প্রণবেশ। কি যেন একটা মজার গল্প বলছে প্রণবেশ। সুজিত, নির্মল হাহা হাসছে। ঘরে ছড়ানো ছেটানো চেয়ার, টুল, মোড়া। একটা চেয়ারে শরীর ছেড়ে দিল শুভেন্দু। তেষ্টা পাচ্ছে খুব। উঠে আর কুঁজো থেকে গড়িয়ে খেতে ইচ্ছে করছে না। হাই তুলল একটা। ফাঁকা চোখে দেখল বন্ধুদের। কথার মাঝেই নির্মলের চোখ শুভেন্দুর দিকে। কি সাহেব, এত গোমড়া দেখাচ্ছে কেন? শুভেন্দু চোয়াল ফাঁক করল। এই আর কি। প্রণবেশ দাঁত বার করল। সাহেব কি তার সাহেবের কাছে ঝাড় খেয়েছে? শুভেন্দুর টকটকে রঙের জন্য তার সাহেব নামটা চালু আছে বহুকাল। এই সমিত যখন তৈরি হল প্রায় 22 বছর আগে, তখন অনেকেই বলতো সাহেবদের দল। একসময় ডাকটা শুনে বেশ রোমাঞ্চ বোধ করত শুভেন্দু। এখনও সাহেব ডাকটাকেই খোকন বাবলু গোছের কিছু মনে হয়। শুভেন্দু আলতো হাসল। সাহেবরা তো ঝাড় দেওয়ার জন্য জন্মেছে। স্বর যেন আজ একটু অন্যরকম। সিরিয়াস কিছু হয়েছে? ওই যেমন চলে, ভিআরএস টিআরএস নিয়ে। তোমাদের এসে গেল নাকি? হ্যাঁ, বলা যেত। নির্মল জানেও অনেকটা। তবু গলা দিয়ে সত্যিটা বেরোল না শুভেন্দুর। বলল, কথা তো চলছেই, যে কোনো দিনই। বিচ্ছিরি ব্যাপার। আমার ভাইরার তো আরও অ্যাকিউট প্রবলেম। চাকরি করে যাচ্ছে, মাইনে পাচ্ছে না। এই তো কদিন আগে নভেম্বরের স্যালারি মিলল, তাও ইনস্টলমেন্টে। হাড়ির হাল হয়েছে বেচারার। ফ্ল্যাট ট্যাট কিনে একেবারে লেজে গোপরে। সুজিত সিগারেট ধরিয়েছে। বছর 35-36 বয়স। শুভেন্দুদের থেকে ঢের জুনিয়র। 7 বছর হলো জয়েন করেছে গ্রুপে। পরপর দুটো প্রোডাকশনেই মেন রোল। ইদানিং তার কথাবার্তায় চাপা ঔদ্ধত্যের সুর শোনা যায়। টিভি সিরিয়ালেও কাজ করেছে কিছু। রাস্তাঘাটে দর্শকরা তাকে চিনতে পারে, হয়তো সেটাও কারণ। একমুখ ধোঁয়া ছেড়ে সুজিত বলল, সাহেবদার ভাবনা কি? বৌদি আছেন, সব সামলে নেবেন। নির্মল প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠেছে, সংসার চলাটাই কি সব? সাহেবের মতো একজন ভাইটাল মানুষ, ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস, দুম করে বসে যাবে? বসে যাবেন কেন? গ্রুপের জন্য আরও বেশি করে টাইম দেবেন। ওতে কি সারাটা দিন কাটে? প্লাস নিজের আর্নিংয়ের তো একটা ব্যাপার আছে। তাহলে ছোট পর্দায় লড়ে যান। সাহেবদার ফিগার এখনও দারুণ। পুলিশ অফিসারের রোলে সাহেবদাকে লুফে নেবে। আরে দাদা, আমরা গ্রুপ থিয়েটাররাই তো এখন টিভির দখল নিচ্ছি। ডেপুমি করো না তো হে ছোকরা। সকাল থেকে সন্ধে অবধি সঙ্গের মতো বসে থেকে অশিক্ষিত ডিরেক্টরগুলোর সামনে হাত করছিলে, জোটে তো মাত্র 200-500। তার জন্য ছুটবে আমাদের সাহেব? আর ইউ ম্যাড? না, উনি আর্নিংয়ের কথা বলছিলেন তো। যার যা ট্যালেন্ট আছে তাই ভাঙিয়ে রোজগার করুক। একটু নাম হয়ে গেলে তো সাহেবদাকে সেধে নিয়ে যাবে। তখন কিন্তু রোজগার খুব মন্দ নয়। রথিনদার এখন কত আর্নিং জানেন? দুখানা মেগা সিরিয়াল টেনে দিচ্ছে।
দধিচিতে এর 100 ভাগের 1 ভাগ পয়সা কখনো চোখে দেখেছে রথিনদা? শোনো সুজিত, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি, নাটক করতে আমরা ভালোবাসি, অভিনয়ও, এটা আমাদের প্যাশন বেচে পেট চালাবো। আমরা সেই স্কুল অফ থটের মানুষ নই। ভবিষ্যতে কখনো তুমি এরকম কথা আমাদের সামনে উচ্চারণ করবে না। নির্মলের আকস্মিক কড়া কথায় হোঁচকিয়ে গেছে সুজিত। আমতা আমতা করে বলল, এটা কিন্তু আপনাদের বাড়াবাড়ি। অভিনয় ইজ অভিনয়, সে স্টেজেই হোক কি পর্দায়। বললাম তো আমরা তোমার পাঠশালায় পড়ি না। সুজিত তবু গোয়ারের মতো বলল, আপনারা বাসবেন্দ্রদাকে একথা বলতে পারবেন? একটু থমকালো নির্মল। বাসবেন্দ্র বসুরায় তাদের সমিধের পরিচালক, কর্ণধার। সম্প্রতি ছোট পর্দায় এক আধটা অভিনয় করছে বাসবেন্দ্র, বড় পর্দাতেও। স্পর্শকাতর প্রসঙ্গটা বুদ্ধি করে এড়ালো নির্মল। বলল, আমাদের গ্রুপের লোকের তো অন্য কোথাও অভিনয় করতে বাধা নেই, কারোরই না। তেমনি কোথাও কোথাও না অভিনয় করার স্বাধীনতাও আমাদের আছে, তার সপক্ষে যুক্তিও আছে। সেটাকে অন্তত তুমি সম্মান করার চেষ্টা করো। সুজিত গুম হয়ে গেল। প্রণবেশ একখানা ম্যাগাজিন বারবার পড়ছে, মাথা গলাচ্ছে না। ঢোকার সময়ে পাশের চায়ের দোকানটাতে হাত নেড়ে এসেছিল শুভেন্দু। বাচ্চাটা কেতলি হাতে ঢুকেছে। প্রত্যেকের হাতে গরম ভাঁড় ধরিয়ে দিল। শব্দ না করে ভাঁড়ে চুমুক দিল শুভেন্দু। মনে মনে নির্মলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছিল। নির্মল ঠিক বুঝতে পেরেছে হঠাৎ বেকার হলে কোন জায়গাটায় বিঁধবে শুভেন্দুর। নন্দিতার রোজগারের প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েও ভালো কাজ করেছে। সেই কবে কলেজে পড়ার সময়ে কফি হাউসে নির্মলের সঙ্গে পরিচয়। নিজের লিটল ম্যাগাজিনে তখন বুঁদ হয়ে থাকত নির্মল, চমৎকার কবিতা লিখত। শুভেন্দুও তখন হাত মক্স করছে। বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি। নন্দিতার সঙ্গে আলাপ জোর গঁত ছালা, সবেরই সাক্ষী নির্মল। ভাঙতে ভাঙতেও নন্দিতার সঙ্গে সম্পর্কটা কেন টিকে গেছে তাও নির্মলের জানা। কোণের ভাঙা প্যাকিং বাক্সে শূন্য চায়ের ভার ছুঁড়ে দিল নির্মল। চলি আজ। শুভেন্দু বলল, এত তাড়াতাড়ি উঠছ যে? বাড়িতে একটা ফোন আসবে 7টা থেকে 7:30টার মধ্যে। বাসবেন্দ্র আজ আসবে না? না, ওর একটা বিয়েবাড়ি আছে। প্রণবেশ চোখ তুলল। তাহলে আমিও উঠি। প্রণবেশ, তোমরা তাহলে বসো। বেরিয়ে এসে শুভেন্দু সিগারেট ধরাল, একটা নির্মলকেও দিল। হালকা গলায় বলল, তুমি হঠাৎ সুজিতের উপর অত খেপে গেলে কেন? ওকে একটু করকানোর দরকার ছিল। ছোট বড় জ্ঞান নেই। ও কিন্তু বাসবেন্দ্রর খুব পেয়ারের, সব রিপোর্ট করবে। সো ব্লাডি হোয়াট! বাসবেন্দ্র ওকে মাথায় তুলেছে বলেই তো আমার ওকে ঝাড়ার ইচ্ছে হলো। বাসবেন্দ্র বুঝুক আমরা ওর স্ট্যান্ডগুলো লাইক করছি না। মনে আছে সুপ্রিয়াকেও কেমন মাথায় তুলেছিল? আলটিমেটলি হোয়াট ডিড সমিত গেইন? সে এখন মধুখরার হয়ে স্টেজ কাঁপাচ্ছে, আর সর্বত্র সমিতের কুচ্ছ গেয়ে বেড়াচ্ছে। বাসবেন্দ্র অনেক বদলে গেছে। তুমি আজ একটা ব্যাপার লক্ষ্য করেছ? প্রণবেশ ওয়াজ টোটালি সাইলেন্ট, অথচ তার আগে খুব হ্যাঁ হ্যাঁ করছিল। নিজেও সিরিয়াল টিরিয়াল করে তো তাই? না, ওর মধ্যে একটা সাইকোফ্যান্সি গ্রো করেছে। বাসবেন্দ্র হচ্ছে এখন ওর ডেমিগড। বাসবেন্দ্রর প্রিয় পাত্রকে আঘাত করা মানে বুঝতেই পারছ। অথচ আমাদেরও মুখের ওপর কিছু বলতে পারছে না। শব্দ করে হাসল নির্মল। পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগছে না সাহেব। যতদিন গ্রুপ ছোট ছিল ঠিক ছিল। নাও উই আর নট দ্যাট স্মল। এখন আমাদের গ্রুপের পলিসি,
মোটো সব রিভিউ করা দরকার। তোমার কি মনে হয়? এখন আমাদের গ্রুপের পলিসি, মোটো সব রিভিউ করা দরকার। তোমার কি মনে হয়? শুভেন্দু মাথা নাড়ল। একদিন টোটাল গ্রুপ নিয়ে বসতে হবে। টাউন স্কুলের উল্টো দিকে এসে দাঁড়িয়ে গেল দুই বন্ধু। নির্মল ঘড়ি দেখল একবার, জিজ্ঞেস করল, তুমি কি এখন স্ট্রেট বাড়ি? কোথায় আর যাব, খোঁটা বাঁধা আছে না। চলো না আমার ওখানে, একটু আড্ডা ফাড্ডা মারি। মজুরি সেদিনও বলছিল, সাহেবদা আমাদের ভুলেই গেছে। তোমার তো আবার কি সব ফোন টোন আসবে। আরে ধুত, আমার এক কলেজ কলিগ ফোন করবে, কলেজের একটা ফালতু ইস্যু নিয়ে। চলো চলো। একটু ইতস্তত করে শুভেন্দু রাজিই হয়ে গেল। সত্যি বলতে কি, তাড়াতাড়ি ফিরে এক আজ নন্দিতার মুখোমুখি হওয়ার কোনোই মানে হয় না। সময় কাটল বেশ। মঞ্জুরি দারুণ খুশি, ছাড়তেই চায় না, ছাড়তেই চায় না। শুভেন্দু বেরোল রাত 9:30। বাড়ি ফিরে দেখল লিভিং রুমের বড় আলো নেবানো, স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে। আলো আধারের আবছায়া মেখে সোফায় বসে আছে নন্দিতা, টিভিতে নিমগ্ন। বাড়ি ঢোকার সময়ই চাপটা ফিরে এসেছিল আবার। নন্দিতাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল শুভেন্দুর। কণ্ঠস্বর যথাসম্ভব অচঞ্চল রেখে শুভেন্দু জিজ্ঞাসা করল, তিন্নি ফিরেছে? সোফার আবছায়া সামান্য কাঁপল। কখন ফিরল? তোমার আগে, টাইম দেখিনি। শুভেন্দুর গলা পেয়ে ঘরের দরজায় উকি দিয়েছে তন্নিষ্ঠা। হাতের ইশারায় ডাকল শুভেন্দুকে। মেয়ের ঘরে এসে বাঁচল শুভেন্দু। কিরে, আমার ড্রেসটা কেমন হয়েছিল দেখো। তন্নিষ্ঠা হাতে আঁচল ছড়িয়ে দিল, বলল, কেমন লাগছিল? গাঢ় দৃষ্টিতে মেয়েকে নিরীক্ষণ করল শুভেন্দু। ঘন নীল কাঞ্জিভরম পড়েছে তিন্নি, গলায় মুক্ত নেকলেস, কানে মুক্ত, হাতে মুক্ত, খোঁপায় জুই মালা, কপালে ছোট্ট টিপ, মুখে গোলাপি আভা ফুটেছে তিন্নির। এ নিশ্চয়ই মেকআপের নয়। তিন্নির চোখের মণিকে এত কাজল কালো। শুভেন্দুর বুকটা ঢিপ ঢিপ করে উঠল। শাড়ি পরলে মেয়েটাকে এমন নন্দিতা নন্দিতা লাগে কেন? তন্নিষ্ঠা অধৈর্যভাবে বলল, কি বলো? মার্ভেলাস, পারফেক্ট, মুক্তটা দারুণ লাগছে। তন্নিষ্ঠা ঠোঁট ফোলাল। মা বলল মুক্তটা নাকি শাড়ির সঙ্গে ম্যাচই করেনি। মার কথা বাদ দে, মেয়েদের ড্রেসের আসল সমজদার হলো পুরুষরা, এ তোর মা জানেই না। কথাটা মনে ধরেছে তন্নিষ্ঠার। ঝলমলে মুখে বলল, অভিমন্যু খুব প্রশংসা করছিল। সে কে? ও একটা পাগলা পাগলা ছেলে, মালবিকার বরের বন্ধু, গন্ধের কারিগর। সেটা কি জিনিস? পারফিউম তৈরি করে, নিজের ফ্যাক্টরি আছে, কেমিস্ট্রিতে এমএসসি, একটা ল্যাবরেটরিতে কাজ করত। কী সব ঝগড়া টগড়া করে ছেড়ে দিয়ে আমাকে আজ পারফিউম প্রেজেন্ট করেছে একটা, দেখবে? বলেই তন্নিষ্ঠার ড্রেসিং টেবিল থেকে একটা শিশি তুলে বাড়িয়ে দিয়েছে। শুভেন্দু দেখল শিশিটা, বিশেষত্বহীন চেহারা, ভেতরে তরলটা একটু বেশি হলুদ। নামটা মন্দ নয়, ডিউ ড্রপ। মন ড্রপ থেকে ছেড়েছে বোধহয়। নাকের কাছে এনে শুকলো একটু। গন্ধটা তো খুব চড়া রে। হ্যাঁ, গ্রাম বাংলায় বেচে তো। শিশিটা নিয়ে ড্রয়ারে ঝুঁকে দিল তন্নিষ্ঠা। গন্ধটা আমারও ভালো লাগেনি, হাতে করে দিল, রিফিউজও করা যায় না। শুভেন্দু বলল, তোর মালবিকের বিয়ে এপিসোড তাহলে ওভার? ভেরি মাচ ওভার। ওরা কালই হানিমুনে বেরিয়ে যাচ্ছে, লোলেগাঁও।
সামনের বছর তুমিও এই সময় যেও। শুভেন্দু মেয়ের গালে ছোট্ট টোকা দিল। জায়গা চুজ করে রেখেছিস? সৌনকের ইচ্ছে সুইজারল্যান্ড, আমার ইচ্ছে ডায়মন্ড হারবার। তন্নিষ্ঠা ফিকফিক হাসছে। দেখি মাঝামাঝি কোথায় রফা হয়। দরজায় নন্দিতার ছায়া। বাপ মেয়ের আহ্লাদীপনায় চলবে নাকি বাপের কিছু মুখে তোলা হবে? শুভেন্দু সিঁটিয়ে গেল সামান্য, বলল, দাও আমি আসছি। দয়া করে এসো, সকালে আমার অফিস কাছারি থাকে, রাত করে শুলে আমার অসুবিধা হয়। শুভেন্দুর ফুসফুসে যেটুকু খুশির বাতাস জমেছিল বেরিয়ে গেছে। নন্দিতা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের ঘর থেকে বেরিয়ে আসছিল। কিভাবে ফিরে এলো? হঠাৎ মেয়ের মুখের সামনে দুটো আঙুল নাচাতে শুরু করেছে। এই তিন্নি, ধর তো একটা। তন্নিষ্ঠা বিস্মিতভাবে বলল, কেন, কি হবে? আহ, ধর না। শুভেন্দুর দিকে তাকাতে তাকাতে খপ করে মধ্যমাটা চেপে ধরেছে তন্নিষ্ঠা। মুহূর্তে শুভেন্দুর মুখ খুশিতে ভরে গেল। বাঁচালি মানে? তোর মাকে আজ বলতে হবে না। কি? আছে একটা কথা। ভাবছিলাম আজ জানাবো না পরে জানাবো। কি কথা? হেয়ালি করো না, বলো না। শুভেন্দু গলা নামালো। অফিসে আজ আমার গোল্ডেন হ্যান্ডশেকের ফতোয়া এসেছে। 3 মাসের মধ্যেই ছুটি। পলকে তন্নিষ্ঠার মুখখানা শুকিয়ে ছোট্ট হয়ে গেল। প্রায় আর্তস্বর ছিটকে এসেছে। মানে তোমাকে বসিয়ে দিচ্ছে? চুপ চুপ। মেয়ের মুখে হাত চাপা দিল শুভেন্দু। চেঁচাচ্ছিস কেন? এইমাত্র ডিসিশন হয়েছে না, তোর মা জানবে না? তন্নিষ্ঠা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। শুভেন্দু মুখ ঘুরিয়ে নিল। মেয়েকে চোখের জল না দেখানোই ভালো। অভিমন্যু হনহন হাঁটছিল। দেরি হয়ে গেছে খুব। সমীরণকে পাক্কা 9টায় কারখানায় আসতে বলেছিল। এখন 9:40। সেলুনে ছেলেটা সামান্য দাড়ি ট্রিম করতে এত সময় লাগিয়ে দিল। কান FM চ্যানেলের গানে, মুখে অবিরাম পাড়ার ঘোট। হাতের কাছে চলবে কি করে? সমীরণটা যে উড়ু উড়ু টাইপ, ফস করে না কোনো কাজের ছুতে পালিয়ে যায়। গোবিন্দ মালতীরা যদি বুদ্ধি করে ছেলেটাকে আটকে রাখে তো মঙ্গল। এই অভিদা, অভিদা! উল্টো ফুটে ভোলা ল্যাম্পপোস্টে ঠেসান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে হাঁক মারছে। অভিমন্যু বিরক্ত মুখে দাঁড়িয়ে পড়ল। কি বলছিস? তোমায় ননিদা কাল থেকে খুব খুঁজছে। কেন, কি দরকার? বলতে পারবো না, তবে মনে হয় হেভি আর্জেন্ট। ননিদা পার্টি অফিসে আছে, একবার দেখা করে যাও। কথার ভঙ্গিমায় সামান্য হুকুম মেশা। স্বাভাবিক, ননী সেন এ অঞ্চলের ক্ষুদে রাজনৈতিক নেতা। তার দাপটে কুকুর বেড়ালে এক ডাস্টবিনের খাবার খায়। অভিমন্যু অবশ্য ননী সেনকে ডরায় না, তবে ননীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও খারাপ নয়। মোটামুটি একটা পারিবারিক ঘনিষ্ঠতা আছে। দায়ে অদায়ে ননী তাদের পাশেও দাঁড়িয়েছে অনেকবার। বাড়িউলির সঙ্গে ঝামেলায়, দাদার অসুখের সময়। চামচার কথাবার্তার ঠং যেমনই হোক, ননী সেনের মনটা ভালোই। অভিমন্যু ভুরু কুঁচকল। সে রাজনীতির সাথে পাঁচে থাকে না। পার্টি অফিসে ঢোকায় তার একটু আড়ষ্টতা আছে। তাছাড়া এই তাড়াহুড়োর সময়ে সামান্য দোনামোনা করে পার্টি অফিসে এলো অভিমন্যু। সুন্দর সাজানো গোছানো ঘর, কাঁচ লাগানো সেক্রেটারিয়েট টেবিল, 8-10খানা চেয়ার, কয়েকটা ফাইবার গ্লাসের লাল টুকটুকে টুল, 2খানা স্টিল আলমারি, গদি মোড়া বেঞ্চি, সবই পরিপাটিভাবে বিন্যস্ত। দেওয়ালের ছবিগুলো ঝকঝক করছে। দেখে বোঝা যায় রোজ মোছা হয়।
ঘরখানার এককালে বেশ ভগ্নদশা ছিল। টিনের চাল, ফাটা ফাটা মেঝে, মলিন আসবাব। এখনো অবশ্য তার স্মৃতি আছে এক আধটা, যেমন ওই কোণে পড়ে থাকা ভাঙা শোকেসখানা। ঘরে ছড়িয়ে ছিটিয়ে জনা ৮-১০ লোক, যুবকই বেশি, বয়স্কও আছে এক আধজন। কেজো আলাপ চলছে। ননী সেনের চোখ খবরের কাগজে। পাশ থেকে এক যুবক তার কানে কি যেন বিনবিন করে চলেছে। পড়তে পড়তে মাথা দুলিয়ে চলেছে ননী। যুবকটির মুখ আঁচ চেনা মতো লাগলো অভিমন্যুর। বাজার টাজারে দেখেছে বোধ হয়। গলা খাকারি দিল অভিমন্যু। কি ননীদা, আমায় হঠাৎ তলব কেন? বছর ৪৫-এর ননী মুখ তুলে একগাল হাসল। আয় আয়, জলদি জলদি বলো, আমার তাড়া আছে। তুই মিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মতো কথা বলছিস দেখি। পল্টু, দুটো লিকার চা দে তো। তারপর বল, তোর কারখানা চলছে কেমন? উফ, খাজুরা শুরু হলো। অনিচ্ছা সত্ত্বেও বসল অভিমন্যু। হেসে ফেলল। আমাদের মতো সুপার স্মল স্কেলরা যেমন চলে তেমনই চলছে। লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায়। আমরা কারখানার মালিক হয়েছি এই আনন্দে ঘরে বসে আঙুল চুষি। কেন, তোর মাল চলছে না? ধরছে আস্তে আস্তে, টাইম লাগবে। গাগঞ্জের বাজার, লোকে আলু পেঁয়াজ কিনবে না সেন্ট মাখবে? লোকাল দোকান ফোকানে দিস না? চেনা জায়গায় মার্কেটিং করার বহু থ্যাপা। সাদাসাদি করলে হয়তো একটা দুটো রাখলো, তবে দাম দেওয়ার সময় রোজই বলে কাল এসো, পরশু এসো। বিক্রি হয়ে গেলেও কাহাতক ঝগড়া করি বলো তো? সর্বত্রই প্রবলেম। দোকানদার দোকানদারের মতো করে ভাবে, তোরা তোদের মতো করে দেখিস। আমাকে দিস তো কয়েকটা, বনমালীকে বলবো রাখতে। আমি দিলে ও তোর পেমেন্ট মারতে পারবে না। হ্যাঁ, তারপর চারদিকে কায়দা করে শোনাও তুমি ব্যবসাটা দাঁড় করিয়ে দিলে। মনে মনে আওড়ালো অভিমন্যু। মুখে কিছু বলল না। জিপটা উসখুস করছে একটা সিগারেটের জন্য। ধরাবে এখানে? পথে ঘাটে সে ননী সেনের সামনেই সিগারেট খায়, কিন্তু এখন যেন কেমন অস্বস্তি হচ্ছে। ননীর গুহায় বসে আছে বলে চিন্তাটাতে যেন সামান্য দাসত্ব রয়ে গেছে। অভিমন্যু পকেট থেকে সিগারেট দেশলাই বাড়ি করে ফেলল। ধরালো একটা। প্যাকেটটা ননী সেনকে বাড়ালো না। থাক, ননীদা হয়তো অপমানিত বোধ করতে পারেন। ননীর মুখে ভাবান্তর নেই, যেন অভিমন্যুর সিগারেট ধরানোটা খেয়ালই করেনি। সহজ সুরে বলল, তারপর তোর বিজ্ঞান মঞ্চ চলছে কেমন? চলছে একরকম। শো হচ্ছে মাঝে মাঝে। ২-৩টে নতুন ছেলে মেয়ে এসেছে। কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। দারুণ জিল আছে। আবার ঘড়ি দেখল অভিমন্যু। কি বলবে বলছিলে, বললে না? এই কথাটাই, এই তোর বিজ্ঞান মঞ্চ। তোকে একটা শো করতে হবে। কবে, কোথায়? একটা কলেজে, সাউথেই, এপ্রিলের ফার্স্ট রোববার, ৪ তারিখ। করা যেতে পারে। অভিমন্যু একটু উদ্দীপিত বোধ করল। কি ধরনের প্রোগ্রাম চাই? ওই সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে। গ্লাসে কালো চা এসে গেছে। অভিমন্যুকে গ্লাস এগিয়ে দিল ননী। আমার ভাইজি পড়ে ওই কলেজে, একটু ইউনিয়ন টিউনিয়নও করে। এবার ওদের কলেজের সিলভার জুবিলি, অনেক ফাংশন টাংশন হবে। ইউনিয়নের ইচ্ছে একটা এক্সিবিশনও হোক। সেখানে যদি জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিছু একটা করিস, এই ধর তোদের স্লাইড শো, কিছু হালকা ডেমনস্ট্রেশন, সঙ্গে তোদের ওই যে কী সব ভণ্ডামি বুজরুকি ধরার টেস্ট ফেস্ট আছে না? বুঝেছি, খিচুড়ি প্রোগ্রাম। তা মালপত্র সব নিয়ে যাব। ট্যাক্সি ভাড়াটা দেবে তো? নিশ্চয় দেবে। ইউনিয়ন যখন অ্যারেঞ্জ করছে। জগন্নাথদা ওই কলেজের প্রেসিডেন্ট, উনি নিজে সব দেখভাল করছেন।
ওর পার্সোনাল ইচ্ছে এই ধরনের কিছু একটা হোক। বেশিরভাগ কালচারাল প্রোগ্রাম তো এখন অপসংস্কৃতি, তার মধ্যে কিছু সুস্থ চিন্তাভাবনা থাকুক। অভিমন্যুর কপালে ভাঁজ পড়ল। প্রোগ্রামটা তোমাদের পার্টির ক্যাম্পেন নয় তো? আরে না না, হচ্ছে রজত জয়ন্তী উৎসব, সেখানে আবার ক্যাম্পেন কি? ননি শব্দ করে গ্লাসে চুমুক দিল। হাসতে হাসতে বলল, তোর এত চুতমার কিসের রে? তোরা তোদের মতো শো করবি, পাবলিক দেখবে, শুনবে, জানবে। কারা অ্যারেঞ্জ করছে তাই নিয়ে তোর কিসের মাথা ব্যথা? কি আসে যায় তোর? আমার আসে যায় ননিদা। অভিমন্যু হাসি ধরে রাখল ঠোঁটে। মৃদু শ্লেষের সুরে বলল, তোমাদের কৃপায় তো কিছু আর রাজনীতির বাইরে রাখার উপায় নেই। অনেক কষ্টে আমাদের ইউনিটটা এখনও অ্যাপ্লিটিক্যাল রেখেছি। আমি চাই সেরকমই থাকুক। ননির হাসি ঈষৎ শীতল হল। তুই কি মিন করতে চাইছিস তুই জানিস। তোদের ডেকে এসব অনুষ্ঠান করা কি খারাপ কাজ? কোনো কাজই নিখাত খারাপ ভালো হয় না ননিদা। কাজটা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই ভালো মন্দ মাপার একমাত্র মাপকাঠি। অভিমন্যু উঠে পড়ল। প্রোগ্রামটা তাহলে করবি না? না, তোমার ভাইজি আছে যখন করে দেব। এক কাজ করো, তোমার ভাইজিকে বলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে। টাইম ফাইমগুলো ওর সঙ্গে ডিসকাস করে নেব। বেরিয়ে এসে আরেকটা সিগারেট ধরালো অভিমন্যু। মনটা একটু খচখচ করছে। রাজি না হলে কি ভালো হতো? থাকগে, ননিদাকে এটা অন্তত বোঝানো গেছে, সে হুকুম করলেই ল্যাল করে ছুটবে না অভিমন্যু। সরাসরি ননিদার মুখের উপর না বলে দেওয়াটাও বোধহয় অকৃতজ্ঞতা হতো। রোদ বেশ চড়া আজ। 10টা বাজতে না বাজতেই তেতে গেছে পৃথিবী, ধুলো উঠছে। চৈত্র মাস আসার আগেই ছোট ছোট ঘূর্ণি তৈরি করতে শুরু করেছে বাতাস। অভিমন্যুর কারখানা 2 মিনিটের পথ। একটা দোতলা বাড়ির একতলায়, পেছন দিকে। দরজায় সাইনবোর্ড মনামি কেমিক্যালস। ঢুকে সরু ফালি প্লাইউড ঘেরা জায়গা, অফিস। লাগোয়া ঘরখানা প্রোডাকশন রুম। ঘরের একদিকে জার, বিকার, শিশি, বোতল, অ্যাটোমাইজার স্তূপ, পারফিউম বক্স। অন্যদিকে 2খানা ক্যাপ সিলিং মেশিন। ছোট ঢাকা উঠোনো আছে একটা, সেখানে প্যাকিং বক্সের ডাই, ভাঙা শিশি, ছেঁড়া পিচবোর্ড, 2-4টে বস্তাও। কারখানার বাইরে থেকেই সমীরণের গলা পেল অভিমন্যু। আছে এখনো। জোট জেরা করছে গোবিন্দকে। ডিভাইনের গন্ধটা সাস্টেন করার জন্য কি মেশাচ্ছ বলো তো? অভিমন্যু দাঁড়িয়ে পড়ল। গোবিন্দ মিনমিন করে কি যেন বলছে। আবার সমীরণের স্বর, না না, ওসব পাতি জিনিস মেলালে হবে না। ফরেন কেমিক্যালস কিছু মেশাচ্ছ কি? কোনটা ফরেন কোনটা অফরেন আমরা কি করে জানব? দাদা যেভাবে যা বলেন আমরা করে যাই। হ্যাঁ, দাদাকে তো আর রেগুলার পাবলিক ফেস করতে হয় না। জামা কাপড়ে সেন্টের দাগ লেগে থাকছে কেন শুনি? বেসটা কি দাও? অয়েল? না, আমরা তো জল ব্যবহার করি। জল? আমি জল মেশানো মাল ফিরি করে বেড়াই? তিড়িং বিড়িং লাফাচ্ছে সমীরণ। তাই এত কমপ্লেন? না, দাদাকে বলতে হবে, এসব জালি জিনিস চলবে না। অভিমন্যু নিঃসাড়ে ঢুকে অফিসের চেয়ারে বসল। আপন মনে হেসে নিল একটু। নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহলে নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। তারই বাজার চলতি নাম জল। মাস 3 হলো সমীরণ চাকরিতে ঢুকেছে এখানে। আগে বাড়ি বাড়ি ঘুরে কাটলারি সেট, হাতা, খুন্তি, ইস্ত্রি এসব বেচত। এখনো গন্ধ ব্যবসার সন্ধ্যা ভাষা তার রপ্ত হয়নি। হাসি চেপে গলা ওঠাল, সমীরণ, ওটা তোমার এরিয়া নয়। ওদের শান্তিতে কাজ করতে দাও, তুমি এখানে এসো। সমীরণ গটগটিয়ে চলে এলো, বসেছে চেয়ারে।
একগাল হেসে বলল, দাদা আজ এত লেট করলেন? আমার এক মাসি থাকে বেহালা চৌরাস্তায়। মাসিকে একটা জমির খবর দেওয়ার ছিল, ভাবছিলাম ঘুরে আসি। ভাগ্যিস যাওনি, একবার কেটে পড়লে তো তোমার টিকি পাওয়া যেত না। যা কি যে বলেন দাদা, 12টার মধ্যে চলে আসতাম। ঠিক আছে, এবার তোমার রিপোর্টগুলো দাও, শোনাও তোমার নদিয়া ভ্রমণের বার্তা। সমীরণ সপ্রতিভ ভঙ্গিতে ব্রিফকেস খুলল, কাগজপত্র বার করছে। তার বয়স 24-25-এর বেশি নয়। ডিগডিগে লম্বা, রং ফর্সার দিকে, খাড়া নাক, মুখে একটা চোয়ারে চোয়ারে ভাব আছে। চোখের মনি সতত সঞ্চরণশীল, চড়ুই পাখির মতো। সর্বদাই টিপটিপ থাকে সমীরণ। এই গরমেও তার শার্টের হাতা কবজি অবধি নামানো। অর্ডার ফর্মের প্যাডগুলো অভিমন্যুকে দিল সমীরণ। দেখছে অভিমন্যু খুঁটিয়ে খুঁটিয়ে। সপ্রশংসা উক্তি বেরিয়ে আসছে মুখ থেকে। ভালোই অর্ডার এনেছে তো সমীরণ। পলাশী, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, অনেক জায়গা চষেছে। এমন কয়েকটা ডিস্ট্রিবিউটরের অর্ডার আছে যাদের কাছে অভিমন্যু নিজে গিয়েও দাঁত ফোটাতে পারেনি। না, ছেলেটার এলেম আছে, এই একটু আধটু চাট মারতেই পারে। হাত বাড়িয়ে হোয়াটনট থেকে একটা গার্ড ফাইল টানল অভিমন্যু। অর্ডারগুলো সাজাচ্ছে একে একে। কাগজ টেনে যোগ শুরু করল, অর্ডার আর অ্যাডভান্সের পরিমাণ। সমীরণ সোজা হয়ে বসেছে। দাদা, এবার কিন্তু লোকনাথ এজেন্সি খুব কথা শুনিয়েছে। কি বলছে? আপনি ওদের মালের সঙ্গে গিফট দেবেন বলেছিলেন, অথচ লাস্ট লটেও কিছু যায়নি। পাঠানো হয়নি। কি গিফট দেই বলো তো? একটা করে চামচ দিতে পারেন। চামচ? অভিমন্যু হিসেব থেকে চোখ তুলল। আমি কি কাশির সিরাপ বেচছি যে সঙ্গে চামচ দেব? সস্তা হতো, বড় বাজার থেকে লটে কিনলে 75 পয়সা। দিনকাল কি পড়েছে, কাস্টমার মালের সঙ্গে যা হোক একটা কিছু ফ্রি পেলেই খুশি। কিসের সঙ্গে কি ম্যাচ করে তাই নিয়ে কে মাথা ঘামায়। অনেক ডিস্ট্রিবিউটারই এবার অগ্রিম টাকা পাঠিয়েছে। অর্থের পরিমাণ নেহাত কম নয়। সমীরণের কাছ থেকে টাকা, চেক সব বুঝে নিল অভিমন্যু। বকেয়া পেমেন্টও বেশ কিছু এসেছে, সেটাও। এখন কয়েক মাস বাজার মন্দ যাবে না, টাকা পয়সা বড় একটা পড়ে থাকবে না মার্কেটে। গ্রীষ্ম আসছে, গরমকালের একটা অন্তত সুফল আছে। গায়ে বগলে ঘাম জমে খুব, লোকে সময় অসময়ে সুগন্ধি হাতড়ায়। পুজোর পর থেকে আবার শীতলতা। তখন এসব ডিস্ট্রিবিউটররাই দাঁত নখ নিয়ে সমূর্তিতে বিকশিত হবে। 50টা টাকা পেমেন্ট পেতেও তখন যে কি যন্ত্রণা! 3 বছর আগে যখন নতুন ব্যবসায় নেমেছিল অভিমন্যু, একদিন কান্না পেয়ে যেত। সেই কোন দূরে পেমেন্ট কালেকশানে গেছে, ভোরবেলা বেরিয়ে সন্ধে পর্যন্ত হাটমাট চষেছে। ফেরার সময়ে ট্রেনে বসে দেখছে পকেটে মোটে 1 টাকা 90। কানে বাজছে ডিস্ট্রিবিউটরদের বকুনি। 7 দিন হলো কারবার খুলে পেমেন্ট নিয়ে পাগল করে দিচ্ছেন, পাবেন পাবেন, আমরা কারো টাকা মারি না। এ শুনে শুনে কত হাজার টাকা গর্তে ঢুকে গেল, কত জন যে আর উপর হস্ত করল না। বাবার পিএফের কতটাই যে জলে গেছে, এখনো কি সামলেছে পুরোপুরি? ভাবতে ভয় হয়। প্রতি মুহূর্তে মনে হয় পায়ের নিচে যেন চোরা বালি। একটু বুঝি অন্যমনস্ক হয়ে পড়েছিল অভিমন্যু। সমীরণের ডাকে সম্বিত ফিরল। দাদা, একটা কথা ছিল। বলো। লাস্ট লটের মালে কিন্তু কিছু কমপ্লেন আছে। শোনা হয়ে গেছে। অভিমন্যু আলগা হাসল। গন্ধটা কেন অনন্তকাল থাকছে না? জামা কাপড়ে কেন দাগ লাগছে, তাই তো? চোখে মুখে কথা বলা ছেলেটা লজ্জা পেয়ে গেল। হ্যাঁ, মানে শোনো,
যে দামে আমরা মাল দেই তাতে কি ফরাসি পারফিউম হবে? তাও তো আমি নিজে খেটে খেটে গন্ধগুলো ইনভেন্ট করছি। কমন কোনো সুগন্ধের সঙ্গে এগুলো মিলবে না। এর বেশি আমি কি করতে পারি বলো? আর হ্যাঁ, লাস্ট লটটা আমি একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম। ফাইনাল টেস্টটা হয়ে ওঠেনি, তার জন্যই হয়তো দাগটাগ। তুমি ওদের বলো কমপ্লেন আসে মালগুলো পাঠিয়ে দিতে, আমি চেঞ্জ করে দেব। ঠিক আছে? ঢক করে ঘাড় নাড়ল সমীরণ। ব্রিফকেস খুলে আরেক তাড়া কাগজ বার করে বাড়িয়ে দিয়েছে। গলা নামিয়ে বলল, এবার কিন্তু একটু টিয়ে বেশি আছে দাদা। কত? 1460। চমকালো অভিমন্যু। এত হবে না, কতগুলো জায়গায় ঘুরেছি, 6টা নাইট স্টে আছে, ট্রেন ভাড়া বাস ভাড়া কিছু তো আর কম নেই দাদা। কৃষ্ণনগরের ডিস্ট্রিবিউটরকে একদিন আবার খাওয়াতে টাওয়াতে হলো। অভিমন্যু টিয়ে বিলগুলোয় চোখ বুলিয়ে নিল। নিখুঁত হিসেবে সাজানো, তবে স্বচ্ছন্দে গোজা মিলগুলো ধরে ফেলা যায়। এইসব প্রত্যেকটি জায়গায় তার চষা। কোথায় কেমন হোটেল খরচা লাগতে পারে মোটামুটি জানে সে। সমীরণ থাকেও ব্যারাকপুরে, কদিন কোথায় রাত্রিবাস করেছে তাতেও সন্দেহ আছে। সমীরণকে কোনো কূট প্রশ্ন করল না অভিমন্যু। জামা কাপড়ে যতই কেতাদুরস্ত হোক, ছেলেটা অভাবী। বাপ মারা যাওয়ার পর বিকমটা পর্যন্ত শেষ করতে পারেনি। মা আর 3 ভাই বোনের সংসার প্রায় একাই টানছে। কত আর মাইনে দিতে পারে অভিমন্যু? 1500 টাকায় কি হয় আজকের দিনে? নয় 200-400 টাকা বেশি নিলই, খাটছে তো। ক্যাশ বক্স থেকে টাকা বার করতে করতে অভিমন্যু জিজ্ঞাসা করল, তোমার মা কেমন আছেন? চোখের প্রবলেমটা খুব ভোগাচ্ছে মাকে। ডাক্তার বলছে একটা অপারেশন করতে হবে। করিয়ে নাও, দরকার হলে কিছু অ্যাডভান্স নিও, মাসে মাসে কাটিয়ে দেবে। দেখি। টাকা ব্রিফকেসে ঢোকালো সমীরণ। ডালা আটকাতে আটকাতে বলল, দাদা, আমার আরও একটা কথা ছিল। কি? সামনের মাসে আমি দিন 7 ছুটি নেব, তখন কিছু অ্যাডভান্সও লাগবে কিন্তু, 5 কেন? শুশুনিয়া যাব। বেড়াতে? সমীরণ হেসে ফেলল। না, আমার একটা বদ নেশা আছে, মাউন্টেনিয়ারিং। সামনের মাসে আমার ট্রেনিং ক্যাম্প। এ নেশা জোটালে কোত্থেকে? ছোটবেলা থেকে পাহাড় আমার ভীষণ টানে দাদা। আর ওই স্পোর্টটা মানে খুব অ্যাডভেঞ্চারাস তো। টাকা জমে এর আগেও আমি একবার ট্রেনিং নিয়ে এসেছি। আমার ভীষণ ইচ্ছে করে একবার মাউন্ট এভারেস্টে উঠব। বুকের ভেতরটা শিরশির করে উঠল অভিমন্যুর। ঝলক দেখল সমীরণকে। আহারে, এমন স্বপ্ন নিয়ে তো বাঁচে মানুষ। স্বপ্নটা আছে বলেই বোধহয় এরকম চরকির মতো ঘুরতে পারে ছেলেটা। ওই ল্যাগ বেগের চেহারায় অসুরের মতো পরিশ্রম করতে পারে। প্রাত্যহিক জীবনটাও হয়তো সহনীয় হয়ে উঠেছে এই স্বপ্নের কল্যাণে। সে নিজেও যে সুগন্ধির ব্যবসা করছে, সবটা কি পেশা? অভিমন্যু হাত নেড়ে বলল, সব হবে, সব হবে। আগে তুমি একবার বর্ধমান ডিস্ট্রিক্টটা ট্যাপ করে এসো তো। রাজরানী জানুয়ারি ফেব্রুয়ারিতে মাল তোলেনি। শ্রীদুর্গার 3টে পেমেন্ট ডিউ হয়েছে। তোমার প্রিডিসেসর তো মাল দিয়ে চলে গেল। আমার যে চুল পেকে যাচ্ছে। আসানসোল মার্কেটেও বাসও ব্রেক থ্রু করতে পারেনি। দেখো তুমি যদি। কবে নাগাদ বেরোতে হবে? এই উইকটা রেস্ট নিয়ে নাও। তোমার নর্থ 24 পরগনার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে দেখা টাকাগুলো সারো। কটা মাস যাক, তোমাকে আমি খানিকটা হালকা করে দেব। আরও 2জন সেলসম্যান। আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু। তা বলে তুমি একাই গোটা বেঙ্গল টানবে নাকি? শিলিগুড়ি বেলটা তো ছোঁয়াই হয়নি কোনো দিন। আরও 2-4টে কাজের কথা বলে চলে গেল সমীরণ। অভিমন্যু পাশের ঘরে এলো। গোবিন্দ আর মালতী কাজ করছে মন দিয়ে। মেজারিং সিলিন্ডারে মেপে মেপে অতি সন্তর্পণে শিশিতে সুগন্ধি ভরছে মালতী। গোবিন্দ একটা একটা করে অ্যাটোমাইজার লাগিয়ে সিলিং মেশিনে চাপাচ্ছে। গোবিন্দর বয়স বছর 25।
পাড়ারই ছেলে। মালতী আসে করুণাময়ী থেকে, বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে, স্বামীর কারখানা লকআউট, সে এখন সংসারের হাল। 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান মিলিয়ে গোটা 40 জায়গায় এখন অভিমন্যুর মাল যায় বটে, তবে কোথাওই একেবারে 6-8 ডজনের বেশি নয়। এই দুজনেই এখনো পর্যন্ত কাজ উঠে যাচ্ছে। এতে টার্নওভার মন্দ নয়, মাসে মোটামুটি 75,000, সকলকে দিয়ে থুয়েও হাতে 1,000 ব্যাংক লোন নিয়ে ব্যবসাটা আরেকটু বাড়ানোর কথা বলছে বাবা। অভিমন্যুর ভয় করে ব্যবসাটায় যদি তাকে শেষে গিলে খেয়ে নেয়। বড় জারে বেশ কিছুটা তরল, বর্ণহীন। ঢাকা খুলে শুকলো অভিমন্যু। গোবিন্দকে বলল, এটা কবে বোটলিং করতে হবে মনে আছে তো? কাল 11:30টার পর। হ্যাঁ, মনে করে আজ 5 সিসি অ্যাসিটোফেনন মিশে দিস তো। অভিমন্যু কবজি উল্টে সময় দেখল। এই ধর অ্যারাউন্ড 3টে। আমি যদি এসে পড়ি তো আমিই দেব। আচ্ছা, সিলিং হয়ে গেলে পারফিউম বক্সগুলো তৈরি করে ফেলিস, খুব সাবধানে। হ্যাঁ, বলে অফিসে ফিরে এলো অভিমন্যু। খাতাপত্রের কাজ করলো কিছুক্ষণ। অ্যাকাউন্টসের কাজও সে নিজেই করে। শুধু বছরের শেষে সুপ্রিয়কে দিয়ে একবার পরীক্ষা করিয়ে নেয়। এবার একবার যাওয়া দরকার। ইয়ার এন্ডিং তো ঘনিয়ে এলো। সুপ্রিয়রা যেন কবে ফিরছে হানিমুন থেকে। চড়াং করে মনে পড়ে গেল সেদিনে সেই পারফিউমটার কথা, নাকি সেই সুগন্ধি মেয়েটার কথা। সুপ্রিয়র বৌভাতের দিন পারফিউমের নাম এনে দিয়েছিল তন্নিষ্ঠা। ফ্যান্সি মার্কেট থেকে কিনেও এনেছে অভিমন্যু। নামটা পিকিউলিয়ার, ডেডলি। শুনলেই একটা ঘাতকের অনুভূতি আসে। কিন্তু ঘাতক কে? পারফিউমটা, না যে পারফিউমটা মেখেছিল সে? নিজের ভাবনায় নিজে মজা পেল অভিমন্যু। তন্নিষ্ঠা কি সম্মোহিত করে দিল তাকে? ওরে নির্বোধ মায়া কাটা, দেরি হয়ে গেছে। বেটে আলমারিটা খুলে অভিমন্যু পারফিউমের শিশিটা বের করল। মণিবন্ধে স্প্রে করল সুরভি। ঘ্রাণ নিচ্ছে। আশ্চর্য, গন্ধ তো সেদিনের মতো লাগে না। কি কি আছে এতে? বেরগামট অয়েল বোঝা যাচ্ছে, হালকা ইউক্যালিপটাসও টের পাওয়া যায়। আর কি আছে? একটা ফুল ফুল গন্ধ আসে কেন? অচেনা ফুল? জুই, ল্যাভেন্ডার, গোলাপ বা রজনীগন্ধা নয়, তবে কি ইলাং ইলাং? মাদাগাস্কারের ফুল ব্যবহার করেছে? ফিক্সেটিভ কি আছে? সিভেটন কেন মনে হয় আজ? তাহলে তো এটা ফ্লোরাল। সেদিন কেন মনে হয়নি? কেন একটা অদ্ভুত পাতার গন্ধ পাচ্ছিল সে? কচি পাতা, একটু বুনো বুনো ধরনের। তার নাক এত ভুল করল সেদিন। তন্নিষ্ঠারই কি নিজস্ব গন্ধ আছে কোনো? আবার অভিমন্যু ধমকালো নিজেকে। ওরে নির্বোধ মায়া কাটা, তোর দেরি হয়ে গেছে। 1টা বাজল। সিলিং মেশিন বন্ধ হয়েছে। গোবিন্দ আর মালতী এবার টিফিন করবে। অভিমন্যু উঠল। এই সময়টা সে বাড়ি যায়। মা আজকাল আর তাড়াহুড়ো করে রান্না করতে পারে না, তাই দুপুরে বাড়ি এসে স্নানাহার সারে অভিমন্যু। আজ আবিষ্টের মতো বাড়ি ফিরেছিল। বাথরুমে ঢুকেই মেজাজ খিচড়ে গেল। কলে জল নেই, চৌবাচ্চাতেও তলানি মতন পড়ে আছে। অভিমন্যু গলা ওঠাল, মা, জল নেই কেন? উত্তর নেই। ওপরে বলে দাও পাম্প চালাতে। এবারও উত্তর নেই। অভিমন্যু ধন্দে পড়ে গেল। মাই তো দরজা খুলে দিল, গেল কোথায়? আর হাঁকডাক না করে তলানি কাচিয়ে কাচিয়ে কাক স্নান সারল অভিমন্যু। বেরিয়ে দেখল মা খাবার টেবিলেই বসে। মার মুখে এত আধার কেন? অভিমন্যু জিজ্ঞেস করল, কি হয়েছে, শরীর খারাপ? একটু নড়ে চড়ে উঠল সুরমা। হ্যাঁ? বাথরুম একদম নির্জলা কেন আজ? আজও কি পাম্প গন?
হ্যাঁ। উফ, কি যে বাহানা শুরু করেছে বাড়িওয়ালি, কত ভাবেই না জ্বালাচ্ছে। ওপর থেকে ময়লা ফেলছে, যখন তখন কটু কাটব্য করছে, উঠানোর জন্য একেবারে মরিয়া। 20 বছর অভিমন্যুরা আছে এ বাড়িতে। 250 টাকায় ঢুকেছিল, এখন 1250। তবু আশ মেটে না। নতুন ভাড়াটে এলে 10-20 হাজার থোক মিলে যাবে, শুধু এই আশায়। গত বছর কি কাণ্ডটাই না করল। বাথরুমের অকহতব্য দশা। বাবা নিজে খরচা করে মিস্ত্রি লাগিয়েছে। অমনি সবিতা মুখার্জি থানায়। তার বাড়ি নাকি ভাড়াটেরা ভেঙে ফেলছে। পুলিশ এলো, পার্টির ছেলেরা হাজির। বিদেগিছিরি ব্যাপার। কেউ অবশ্য সেদিন ওই মহিলার পক্ষে যায়নি। ননিদা তো ভালো মতন ঝাড় দিয়েছিল সবিতা মুখার্জিকে। সম্প্রতি সবিতা দেবী নতুন ট্যাকটিক্স নিয়েছেন। যখন তখন পাম্প বিকল। আরে সারানোর পয়সা না থাকলে আমাদের বল, নতুন কিনে লাগিয়ে দিচ্ছি, এতেই বুঝি সুখ। নিজে ভারী ডেকে জল নেব, সেও ভি আচ্ছা। ভাড়াটেকে তো টাইট দেওয়া গেল। ঘর থেকে চুল আঁচড়ে এসে অভিমন্যু দেখল তখনও সুরমা একই ভঙ্গিতে বসে। অভিমন্যু চোখ শুরু করল। কেসটা কি, উপরের সঙ্গে ঝামেলা হয়েছে? না। সুরমার স্বর ঘর ঘর করে উঠল। মার চোখ দুটো সামান্য ঘোলাটে লাগলো অভিমন্যুর। কপালে হাত ছোয়াল। না, টেম্পারেচার নর্মাল। কি যেন সন্দেহ হলো অভিমন্যুর। প্রশ্ন করল, দাদার ওখান থেকে চিঠি এসেছে নাকি? সুরমার মাথা অল্প দুলল। হ্যাঁ। ও, সেই কেস। মেন্টাল হোম 3 মাস অন্তর অন্তর রুটিন চিঠি পাঠায় বাড়িতে, দাদার অবস্থাটা জানিয়ে। চিঠিটা এলেই মার এই অবসাদ রোগ জানা দেয়। আগেও হতো, তবে এতটা প্রকট ছিল না। এবার বোধহয় ডাক্তার দেখাতেই হবে। অনেক বছর তো হয়ে গেল, এখনও যে কেন সয়ে নিতে পারল না মা। সুরমাকে স্বাভাবিক করার চেষ্টায় স্বরে আদরে ভাব আনল অভিমন্যু। আমায় খেতে দেবে না মা, পেট জ্বলে যাচ্ছে। দি। কি মেনু আজ? সুরমা যেন কথাটা শুনতেই পেল না। খাবার রান্নাঘরে বাড়াই ছিল, এনে টেবিলে রেখে দিল। বড় ঘরের দিকে চলে যাচ্ছিল, অভিমন্যু পিছু ডাকল। বাবাকে দেখছি না, শুয়েছে? না। বেরিয়েছে নাকি? কোথায় গেল এ রোদ্দুরে? সুরমা হ্যাঁ না কিছুই বলল না, ঢুকে গেছে ঘরে। খেতে খেতে ভাবছিল অভিমন্যু, বাবা কি আবার ডিআই অফিসে ছুটেছে আজ? নিশ্চয় তাই। মিনিংলেস। যতই নিজেকে শক্তপোক্ত প্রমাণ করার চেষ্টা করুক, 67 বছর বয়স হয়েছে। সেটা তো একবার ভাববে। পেনশনের কাগজপত্র তৈরি হয়নি, সার্ভিস বুকে গণ্ডগোল আছে। বুঝিয়ে দিলে অভিমন্যু তো ছোটাছুটি করতে পারে। কে শোনে কার কথা? অভিমন্যু দ্বারা নাকি এসব হবে না। বাবা এখনও তাকে ছোট ছেলেটিই ভাবে। জানো, অঙ্কের মাস্টার অহিন্দ্র মজুমদারের গণনায় নেই তার এই ছেলে এখন 30 পুড়ে গেছে। বেরোনোর মুখে মার ঘরে একবার উঁকি দিল অভিমন্যু। শুয়ে আছে মা, দৃষ্টি কড়িকাঠে, নিষ্পলক। বাবার থেকে মা বছর 10 ছোট। এর মধ্যে কি ভীষণ বুড়িয়ে গেল। চুল সাদা, কপালে বলি রেখা, গালের মাংসপেশি কুঁচকে গেছে, গলার চামড়া শিথিল। একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো অভিমন্যুর বুক থেকে। দাদা এ বাড়ির সকলের বয়স বাড়িয়ে দিয়েছে, অভিমন্যুরও। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস অন্য বসন্ত এর 2য় পর্ব। এরপরে আসছে 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে।
আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।